যখনই আইজ্যাক নিউটনের নামটা আসে আমাদের মাথায় কি আসে? মহাকর্ষ, গাছ থেকে অ্যাপেল পড়া অথবা গ্রহ নক্ষত্রের বিশাল জগৎ, তাই না? কিন্তু আজ আমরা তার কাজের এমন একটা দিক নিয়ে কথা বলবো যা মহাকাশের বিশাল শূন্যতা নিয়ে নয়, বরং আমাদের একদম চারপাশের বাতাসকে নিয়ে। তো প্রশ্নটা হলো, আইজ্যাক নিউটনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি ছিল? মহাকর্ষের সূত্র আবিষ্কার নাকি ক্যালকুলাস তৈরি করা? শুনতে অবাক লাগলেও তার কাজের গভীরে যদি আমরা যাই, দেখব যে একদম বাস্তব দুনিয়ার একটা সমস্যা তাকে সবসময় ভাবাত। আর সেই চ্যালেঞ্জটা কিন্তু মহাকাশের বিশালতা নিয়ে ছিল না। তার বেশিরভাগ কাজ মহাকাশ নিয়ে হলেও এই বিশেষ সমস্যাটা ছিল অনেক বেশি আমাদের চেনা জগতের, মানে এই পৃথিবীর মধ্যেই। হ্যাঁ, বাতাস, মানে এয়ার রেজিস্ট্যান্স বা বায়ু প্রতিরোধ। নিউটন খুব ভালোভাবেই বুঝেছিলেন, বাস্তব দুনিয়ায় কোনো কিছুর গতিকে যদি নিখুঁতভাবে বুঝতে হয়, তাহলে বাতাসের এই বাধাকে তো আর বাদ দেওয়া যায় না। আর ঠিক এটাই হয়ে দাঁড়ালো তার জন্য একটা বিশাল গাণিতিক চ্যালেঞ্জ। তো চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। নিউটনের আপেল পড়ার গল্পটা তো আমরা সবাই জানি, কিন্তু তার যে বিখ্যাত বইটা আছে প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকা, সেখানে তিনি এর থেকেও অনেক বেশি জটিল বিষয় নিয়ে কাজ করেছিলেন। আর সেগুলো ছিল সেই সময়ের জন্য একদম যুগান্তকারী। এই পুরো আলোচনার মূলে রয়েছে একটা কনসেপ্ট, যেটাকে বলা হয় রেজিস্টিং মিডিয়াম বা প্রতিরোধক মাধ্যম। নিউটন জানতেন যে আমরা খাতায় কলমে যা হিসেব করি, বাস্তবে ঠিক তা ঘটে না। আর এই ফারাকটার কারণ হল আমাদের চারপাশের বাতাস বা জলের মতো মাধ্যমগুলো, যেগুলো কোনো বস্তুর গতির সামনে এসে সব সময় একটা বাধা তৈরি করে। ব্যাপারটা এভাবে ভাবা যাক, গণিতের খাতায় একটা কামানের গোলার চলার পথ আঁকা কিন্তু খুবই সোজা, দেখতে একদম একটা সুন্দর সিমেট্রিক্যাল প্যারাবোলার মতো লাগে। কিন্তু নিউটন তো শুধু থিওরিতে বিশ্বাস করতেন না, তিনি ছিলেন একজন বাস্তববাদী বিজ্ঞানী। তিনি জানতেন বাতাসের বাধা এই সুন্দর জ্যামিতিক শেপটাকে পুরো ঘেঁটে দেয়। প্রশ্ন হল কিভাবে, আর ঠিক কতটা বদলে দেয়। আর এখান থেকেই শুরু হলো আসল সমস্যাটা। নিউটন চাইলেন বাতাসের এই বাধার প্রভাবটাকে একটা গাণিতিক ফর্মুলায় ফেলতে। কিন্তু এটা ছিল একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ এর জন্য এমন গণিতের দরকার ছিল যা আগে কেউ সেভাবে ভাবেনি। এখানে নিউটন কিভাবে ভেবেছিলেন সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি মূলত দুটো সম্ভাবনা বা মডেল নিয়ে কাজ শুরু করলেন। প্রথমটা বেশ সিম্পল, কোনো কিছুর গতি যদি বাড়ে তাহলে বাধাও ঠিক সেই অনুপাতে বাড়বে। কিন্তু দ্বিতীয়টা ছিল বেশ ড্রামাটিক, গতি যদি ডাবল হয় বাধা বেড়ে যাবে 4 গুণ। এখন প্রশ্ন হলো, এর মধ্যে কোনটা ঠিক? যে কোনো ভালো গণিতবিদের মতোই নিউটনও শুরু করলেন সবচেয়ে সহজ অপশনটা দিয়ে। তার প্রিন্সিপিয়ার দ্বিতীয় বইয়ের প্রথম সেকশনে তিনি এই সহজ ধারণাটা নিয়েই অনেক গভীরে গিয়ে বিশ্লেষণ করেন, যেখানে তিনি ধরে নিয়েছিলেন যে প্রতিরোধ শুধু গতির সাথে সমানুপাতিক হারে বাড়ে। কিন্তু এই মডেলটা নিয়ে কিছুদিন কাজ করার পরেই নিউটন নিজেই এর একটা বড় সীমাবদ্ধতা খুঁজে পেলেন। তিনি বুঝলেন এটা হয়তো গণিতের দিক থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু বাস্তব দুনিয়ার পুরো ছবিটা এতে আসছে না। আর এই কথাটা দেখুন, এটা নিউটনের নিজের লেখা। মাত্র একটা লাইনে তিনি তার প্রথম মডেলটার দুর্বলতা স্বীকার করে নিয়েছেন। তিনি লিখছেন, এই হাইপোথিসিসটি প্রাকৃতিক হওয়ার চেয়ে বেশি গাণিতিক। মানে এটা খাতায় কলমে ঠিক আছে, কিন্তু প্রকৃতির সাথে মিলছে না। একজন সেরা বিজ্ঞানীর সততা আর স্বচ্ছতা বোধ বোধহয় একেই বলে। বিশেষ করে যখন কোনো জিনিস খুব জোরে চলে, ধরুন একটা কামানের গোলা, তখন এই সহজ মডেলটা আর একদমই কাজ করছিল না। ল্যাবরেটরি ডেটার সাথে তার হিসেব কিছুতেই মিলছিল না। তাই নিউটনকে বাধ্য হয়েই আরও ভালো কোনো সমাধানের খোঁজে নামতে হলো। তো চলুন দেখা যাক তিনি কিভাবে এই সমস্যার সমাধানটা খুঁজে বের করলেন। তার এমন একটা সূত্র দরকার ছিল যা শুধু গাণিতিকভাবেই সুন্দর হবে না, বরং প্রকৃতির নিয়মকে ঠিকঠাকভাবে তুলে ধরবে। নিউটনের দ্বিতীয় চিন্তাটা ছিল খুবই লজিক্যাল। তিনি ভাবলেন, একটা বস্তু যত দ্রুত এগোবে তাকে তত বেশি বাতাস ঠেলে সরাতে হবে, তাই না? আর এই বেশি পরিমাণ বাতাস সরাতে গেলে তো বলও অনেক বেশি লাগবে, মানে বাধাটাও অনেক বেশি হবে। ঠিক এই ভাবনা থেকেই তার দ্বিতীয় মডেলটা জন্ম নিল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? প্রতিরোধ শুধু গতির সাথে বাড়ে না, বাড়ে গতির বর্গের সাথে।
এই যে যুগান্তকারী আইডিয়াটা, এটাই তিনি তার প্রিন্সিপিয়ার দ্বিতীয় বইয়ের দ্বিতীয় সেকশনে প্রতিষ্ঠা করেন, আর এটাই কিন্তু আধুনিক এরোডাইনামিক্সের একদম ভিত্তি। ভাবা যায়, আজকের দিনের প্লেন থেকে শুরু করে ফর্মুলা 1 রেসিং কার সবকিছু ডিজাইন করার সময় নিউটনের এই নীতিটাই ব্যবহার করা হয়। তো নিউটনের এই আবিষ্কারের ফলে বাস্তবে ঠিক কী বদলালো? চলুন একটা কামানের গোলার উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখি। আমাদের ফিজিক্স বইগুলোতে আমরা যে ছবিটা দেখে অভ্যস্ত, সেটা হলো এইটা, একটা সুন্দর মসৃণ আর সিমেট্রিক্যাল পথ, যেখানে ধরে নেওয়া হয় যে কোনো বাতাস নেই। এটা হলো একটা আইডিয়াল বা আদর্শ কন্ডিশন। কিন্তু যেই মুহূর্তে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা ব্যবহার করি, আমরা আসল ছবিটা দেখতে পাই। দেখুন, পথটা কিন্তু আর সিমেট্রিক্যাল নেই। গোলাটা আগের মতো অতটা দূরেও যাচ্ছে না, আর নামার সময় অনেক বেশি খাড়াভাবে নিচে নেমে আসছে। এটাই হলো বাস্তব দুনিয়ার ছবি, আর নিউটনের গণিত এটাকে একদম নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পেরেছিল। নিউটনের এই কাজটা হয়তো তার গ্র্যাভিটির সূত্রের মতো অতটা বিখ্যাত নয়, কিন্তু এর প্রভাব কিন্তু কোনোভাবেই কম ছিল না। বলা যায়, এটাই আধুনিক প্রযুক্তির একটা বড় ভিত্তি তৈরি করে দিয়েছিল। এর গুরুত্বটা আমরা কয়েকটা পয়েন্টে বুঝতে পারি। প্রথমত, মিলিটারিদের জন্য কামানের নিশানা অনেক বেশি নিখুঁত হয়ে গেল। দ্বিতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এটা একটা নতুন দরজা খুলে দিল। আর সবচেয়ে বড় কথা, এটাই ছিল সেই গাণিতিক ভিত্তি যার ওপর ভর করে রাইট ভাইরা প্রথম উড়োজাহাজ গণাতে পেরেছিলেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা প্রায় বিজ্ঞানের বড় বড় আবিষ্কারগুলোকে একটা ইউরেকা মোমেন্ট হিসেবে দেখি, তাই না? যেন হঠাৎ করেই মাথায় আইডিয়াটা চলে এলো। কিন্তু নিউটনের এই কাজটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়। অনেক বড় আবিষ্কারের পেছনে আসলে থাকে বছরের পর বছর ধরে কঠিন পরিশ্রম, অসংখ্য ভুল থেকে শেখা আর অগোছালো ডেটার সাথে একটানা লড়াই করে যাওয়া।